বিমানের রুটের ভাড়া অস্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে ভাড়া বেশি। চাহিদা এবং আমাদের যে এক্সিস্টেন্স যে স্পেস আছে সেটার মধ্যে 5 থেকে 6 লক্ষ আমাদের ঘাটতি আছে। আচ্ছা, এই ঘাটতিটা যদি আমরা ফিল আপ করতে পারি তাহলে ভাড়াটা এয়ারলাইন্স টু এয়ারলাইন্স একটা কম্পিটিশনে এসে একটা যৌক্তিক পর্যায়ে যাবে। নাম ছাড়া টিকিট ব্লক করি 50,000 টাকা দিয়ে 10,000 সিট কিনে রাখলাম, এটা আমি প্রবাসী বাঙালির কাছে 80,000 টাকা বিক্রি করলাম। কিন্তু আমাদের আইনে আছে কোনো টিকেটে আপনি 7% বেশি নিতে পারবেন না। এমিরেটস তো গ্লোবালে এখন টপ এয়ারলাইন্স, ওরাও তো এই ব্যবসায়িক যে এই যেটা বললেন পোটেনশিয়াল, তো এটা কেন তারা ধরছে না? আমি যদি কোন এয়ারক্রাফট চালিয়ে আমি যদি ওই রেভিনিউ টার্গেটটা অ্যাচিভ করতে পারি বেশি ভাড়া নিয়ে, বাণিজ্যিক দিক থেকে তো এটা আমি করবই। সরকার যেমন এই যে খসড়া যে আইনটা করেছে, অর্ডিন্যান্সটা, টিকিটের মধ্যে প্রাইসটা উল্লেখ করে দেওয়া, এটা তো শ্রমিক প্রোটেকশনের জন্য। শ্রমিক দেখতেছে যে আমি কত টাকা দিয়ে টিকিটটা কিনছি। যে অর্ডিন্যান্সটা করতে যাচ্ছে, আপনার দৃষ্টিতে আসলে এখানে কোন ধারাগুলো আপনারা সেগুলো প্রোটেস্ট করছেন? নয়নাইট এজেন্সি আইএট এজেন্সি থেকে টিকিট নিতে পারবে না, তখন তো সে আর এটা পরবর্তীতে যখন রিনিউ করতে যাবে এটা তারা আর এটা অ্যাপ্রুভ করতে পারবে না এবং তাদের এগুলি রিনিউ হবে না। এতে করে আমরা হিসাব করে দেখেছি প্রায় 70% এজেন্সি আর থাকবে না। প্রিয় দর্শক, এমটিভি প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। বাসের টিকিটটা কেটে দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আমরা জানি যে বাংলাদেশের আকাশপথে যে যাত্রীদের মধ্যে 80%ই কিন্তু আসলে বাংলাদেশি প্রবাসী শ্রমিক, যারা বিভিন্ন দেশে কাজের জন্য গিয়ে থাকেন এবং সেখান থেকে তাদের দেশের বিভিন্ন সময়ে যে যাতায়াত সেগুলো। তো বাংলাদেশে এই বিপুল বাজারকে ঘিরেই কিন্তু ট্রাভেল এজেন্সি শিল্পটি দাঁড়িয়ে আছে। বাংলাদেশের 4 থেকে 5 হাজার এরকম ট্রাভেল এজেন্সি আছে। কিন্তু সরকার একটা আইন প্রস্তাব করেছে, যেটা অলরেডি উপদেষ্টা পরিষদে আপনার ড্রাফটটা অনুমোদন হয়েছে, ট্রাভেল এজেন্সি রেজিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অর্ডিন্যান্স 2025। সো এটাকে কেন্দ্র করে আমরা দেখছি যে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস এরা বিভিন্নভাবে বিভিন্ন ধারা নিয়ে তারা প্রোটেস্ট করছে। তো তারা বলছে যে নতুন আইনে এই যে এজেন্সিগুলোর তাদের অস্তিত্বই হুমকির মুখে ফেলবে, ব্যবসা বাণিজ্য বিনিয়োগে সেটার একটা প্রভাব পড়বে। তো এমন এক সময় আসলে এটা আবার একই সাথে আমরা দেখছি যে অনলাইনে টিকিটিং এর মাধ্যমে কিন্তু প্রতারণাও করা হচ্ছে। বাংলাদেশে উচ্চ ভাড়া, যেটা আমরা অন্যান্য দেশ থেকে, প্রতিবেশী দেশ থেকে একই ডেস্টিনেশনে বাংলাদেশের ভাড়াটা অনেক বেশি। তো এইসব বিভিন্ন কারণে দর্শক এই বিষয়টি আমরা ডায়াসপোরা প্রোগ্রামে আসলে আলোচনা করব এবং এই প্রেক্ষাপটে আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে আছেন মিস্টার দিদারুল হক, ম্যানেজিং ডিরেক্টর মেরাজ এয়ার ইন্টারন্যাশনাল এবং সাবেক কার্যনির্বাহী সদস্য আটাব। সো ওনার সাথে আলোচনা করব মিস্টার হকের সঙ্গে শিল্পের সংকট, আইন নিয়ে বিতর্ক এবং ভবিষ্যৎ পথ, সবকিছু নিয়েই তার সঙ্গে কথা বলবো। সো মিস্টার দিদারুল হক, আপনাকে স্বাগতম টিভিএস। থ্যাংক ইউ, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সো প্রথমেই যদি বলি যে এই যে অর্ডিন্যান্সটা করতে যাচ্ছে, তো সেটাই আপনারা বলছেন যে আপনার দৃষ্টিতে আসলে এখানে কোন ধারাগুলো আপনারা সেগুলো প্রোটেস্ট করছেন, বা এই শিল্পের জন্য ক্ষতিকর বা এয়ারলাইন্সের ব্যবসার জন্য ক্ষতিকর, কোন কোন পয়েন্টসগুলো নিয়ে আপনারা বলছেন? এখানে আমরা যারা সাবেক কমিটি আছি, আমরা পুরা অর্ডিন্যান্সটা আমরা খতিয়ে দেখেছি। B2B যে ধারাটা আছে, যে ট্রাভেল এজেন্সি, B2B টা একটু বলবেন। বিজনেসম্যান টু বিজনেসম্যান, আমাদের এখানে মানে এজেন্ট টু এজেন্ট, এজেন্ট টু এজেন্ট। এখানে কিছু এজেন্ট আছে IATA অ্যাপ্রুভড, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন মেম্বার, আর কিছু আছে IATA অ্যাপ্রুভড না। এরা একে অপর কাছ থেকে টিকিট নেয়, IATAর কাছ থেকে টিকিট নেয় নন IATA। এখন যারা নন IATA নিতে পারেন, আগে নিত। আচ্ছা, আগে নিত এবং আমরা আগের আইনে সেটা অ্যালাউড ছিল। এবং তারা যখন রিনিউ করতে যেত তখন কত টাকা সে সেল করছে তাকে তো একটা বাৎসরিক একটা সেল দেখাইতে হয়। সেটা সে কোন জায়গা থেকে করছে, সেটা যদি কোনো IATA অ্যাপ্রুভ এজেন্সি থেকে সে করে থাকে, কতটুকু করেছে একটা শিটে আমরা অ্যাপ্রুভ করে দিতাম। সেটা মিনিস্ট্রিতে সাবমিট হলে তার লাইসেন্স রিনিউ হয়ে যেত।
কিন্তু বর্তমান অর্ডিন্যান্সের যে B2B যে ধারাটা, বিজনেস টু বিজনেস, এজেন্সি টু মানে নন আইট এজেন্সি আইট এজেন্সি থেকে টিকিট নিতে পারবে না। তখন তো সে আর এটা পরবর্তীতে যখন রিনিউ করতে যাবে নন আইটা, তারা আর এটা অ্যাপ্রুভ করতে পারবে না এবং তাদের এগুলি রিনিউ হবে না। এতে করে আমরা হিসাব করে দেখেছি প্রায় 70% এজেন্সি আর থাকবে না। আচ্ছা, কত এজেন্সি আছে বাংলাদেশে? বাংলাদেশে সরকারি হিসাবে তো 6200, আর আমাদের আটাবের সদস্য আছে 4200-র মতন, আমরা এদের খবর জানি। তো এরা যদি রিনিউ করতে না পারে তাহলে তারা ওরা বৈধভাবে ব্যবসা করতে পারবে না। এই যে রিনিউ করা, এটাই যেটা বললেন যে টার্গেট আছে টিকিটের, কত হলে রিনিউ হয়? কত 3 বছরে 1.5 কোটি টাকা আমি যতদূর জানি। 3 বছরে 1.5 কোটি টাকা, মানে টিকিট এটা 50 সেল, সেলস, 50 লক্ষ টাকা মিনিমাম সেল দেখাতে হয় আর কি। ওকে। এখন যারা নন আইটা তারা তো আপনার সরাসরি এয়ারলাইন্স থেকে টিকিট নিতে পারে না, কারণ এয়ারলাইন্সের একটা বিধিবিধান আছে যে যারা আইটা তাদের মাধ্যমে তাদের পণ্যটা তারা বিক্রি করে। আচ্ছা আচ্ছা। কিন্তু এরা সরাসরি পারে না, তখন তারা এখান থেকে নেয়। কিন্তু এই এজেন্সিগুলো যদি বন্ধ হয়ে যায় সমস্যাটা কি হবে? কিন্তু আইআরটার সাথে ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেল অ্যাসোসিয়েশন, তো এদের থেকে আপনার এই যে ওদের অনুমোদনটা নিতে সমস্যা কোথায়? ওদের অনুমোদনটা নিতে হলে অনেক টাকা লাগে। আচ্ছা, হ্যাঁ, মিনিমাম ডিপোজিট করতে হয়, মিনিমাম 50 লক্ষ টাকা ডিপোজিট করতে হয়। ওকে। ওইটা যদি সিকিউরিটি মানে নন ফান্ডেড হোক ফান্ডেড হোক আপনি যদি দেন, তখন আপনাকে একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয় এবং আপনাকে তার অনুমোদন দেয়। এর হেড অফিস হচ্ছে সিঙ্গাপুর। সেখান থেকে অনুমোদন নিয়ে, এরা তো আমরা যতটুকু আমি বুঝি সেটা হলো যে তারা অনুমোদন নেয় না কেন, তারা তো স্বল্প পুঁজির মানুষ। আর আপনি জানেন যে ট্রাভেল এজেন্সি যারা এই ইন্ডাস্ট্রিতে আছে, এটা ট্যুরিজমের একটা পার্ট। হ্যাঁ, ট্যুরিজমকে তো সরকারি ইন্ডাস্ট্রি ঘোষণা করছে। তো ইন্ডাস্ট্রির একটা ছোট সাব সেক্টর হচ্ছে টিকিটিং। হ্যাঁ, টিকিট বিক্রয় ক্রয় আর কি। এখন এই খাতটা আমরা যতটুকু জানি এরা হচ্ছে এসএমই সেক্টরের, কেউ মাইক্রো লেভেলে আছে, কেউ মিডল স্ট্যান্ডার্ডে আছে, কেউ স্মলে আছে। তো এদের একে অপরের উপরে নির্ভরশীল এরা। এখন আমাদের এই ট্রাভেল এজেন্সি যারা, কেউ সবচেয়ে বেশি ফোকাস করে টিকেটে আর এটাতে চলে যায়, কেউ আবার উমরা অপারেট করে, হজ অপারেট করে, কেউ আবার ছোট 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 আউটবাউন্ড ট্যুরিজম করে, ইনবাউন্ড ট্যুরিজমও করে। হ্যাঁ, তো ইনবাউন্ড ট্যুরিজম যারা করে তারা টিকিটটা একজনের থেকে নেয়, হোটেলটা আরেকজনের থেকে নেয়, এরা সমন্বয় করে। সমন্বয় করে এরা ছোট ছোট এই ফ্যামিলিগুলো, এদের সাথে কিছু কর্মচারী কর্মকর্তাও আছে, তারা খেটে খায়, খুব একটা কিছু না, ক্ষুদ্র বিনিয়োগকারী। এখন যে B2B যে আইনটা হয়েছে, এই আইনে আপনার যদি আপনার টিকিট কিনতে না পারে ওই শর্ত অনুযায়ী, তাহলে তো সে আর পরবর্তীতে তার লাইসেন্স থাকছে না। এই যে আপনাদের 4200 যেটা বললেন যে আপনাদের মেম্বার আটাবের, এর মধ্যে আইআটা অনুমোদিত আছে কেমন সংখ্যা? আমি যতটুকু জানি 800 আছে। আচ্ছা। আর কিছু আছে শ্রেণীবিন্যাস আছে, A এবং B, গোল্ড লাইট আছে কিছু, ওরা কোনো বিনিয়োগ করে না, এমনি অনুমোদিত। কিন্তু সব আইআটাকেও আবার এয়ারলাইন্স টিকিট দেয় না, তাদের অনুমোদন নিতে হয়। এখন এয়ারলাইন্স অনুমোদন দিবে কি দিবে না সেটা এয়ারলাইন্সের ম্যানেজমেন্টের ব্যাপার। আইআটা প্রেসার ক্রিয়েট করতে পারে না, মিনিস্ট্রিও পারে না। ওকে। এই আইনে কি ধরেন যে সরাসরি এয়ারলাইন্স নিজেরা টিকিট বিক্রি করতে পারে তাদের আউটলেট নিয়ে, এরকমের কোনো কিছু আছে? না, এয়ারলাইন্স বলছে যে আমাদের বিধি অনুযায়ী আমরা আইআটা চ্যানেল ছাড়া, বিএসপি চ্যানেল আর কি, বিলিং সেটেলমেন্ট পেমেন্ট যেটা আর কি, এটা ছাড়া আমরা কারোর কাছে টিকিট বিক্রি করতে পারি না, কারণ তাদের নিরাপত্তার বিষয় আছে, আর্থিক নিরাপত্তার বিষয় আছে, যারা এটাই আর কি, এই কারণে তারা বিক্রি করে না। তো আপনার এখানে এই যে এটা ট্রাভেল এজেন্সি নবায়নের ক্ষেত্রে এটা প্রস্তাবিত আইনে সম্ভবত ডিপোজিটের টাকা কি বেশি বলেছে? এটাও ট্রাভেল এজেন্সি এরকম কিছু? যারা নন আইটা তাদের জন্য 10 লক্ষ, এটা আগে ছিল না। আচ্ছা। আর যারা আগে কি মানে ফ্রি ছিল না? একেবারে ফ্রি ছিল, এটা ছিল না। ওকে। আর যারা অনলাইন ট্রাভেল এজেন্সি, হ্যাঁ, যারা একটু অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাস্টমার লেভেলে যাচ্ছে, তাদের জন্য 1 কোটি টাকা ডিপোজিট করেছে আর কি। আচ্ছা, অনলাইন ট্রাভেল এজেন্সির জন্য।
তা আমরা অনলাইন ট্রাভেল এজেন্সি নিয়ে ভাবছি না, আমরা ভাবছি আমাদের ছোট এই ছোট সিকিউরিটি ডিপোজিটটা কি সরকারের কাছে দিতে হবে এবং কোন ফর্মে দিতে হবে, সেটা কি ব্যাংক গ্যারান্টি আকারে দিতে হবে নাকি পে অর্ডারের আকারে দিতে হবে, এফডিআর আকারে দিতে হবে, সেটা গভর্নমেন্ট এখনো সিদ্ধান্ত নেয়নি, সেটা হয়তো আলোচনার সাপেক্ষে হবে আর কি। তো এই যে অনলাইন ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে 1 কোটি টাকা, তো এটা কি আপনি ধরেন যে অনেকে তো এখন ইন্টারনেটের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সময়, তো অনেকে তো আসলে এটা আপনার আজকে ঘরে বসে বা ছোট একটা রুম নিয়েও তো এই বিজনেসটা করতে পারে, বিকজ সবকিছু অনলাইনে। তো এখানে কি অনলাইনকে নিরুৎসাহিত করা হচ্ছে না? ওদের ডিপোজিট 1 কোটি টাকা, তো একটা নতুন একটা উদ্যোক্তা তৈরি হওয়া কেউ যদি চায়, তো সেটা তো নিরুৎসাহিত করা হচ্ছে কি? সরকার নিরুৎসাহিত করছে কিনা আমি জানি না, কিন্তু আপনি দেখেছেন যে আমাদের ট্রাভেল এজেন্সি কখনো গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে গিয়েছে এরকম রেকর্ড নেই না, কিন্তু কিছু তো আছে। আমরা গত কয়েক মাসে দেখেছি, আমরা বিজনেস স্ট্যান্ডার্ডে রিপোর্টও করেছি যে অনলাইনে এই টিকেটিং এর মাধ্যমে অন্তত 3টে এজেন্সি কয়েক কোটি টাকা নিয়ে তারা, আমি ওই কথাটাতে আসছি আপনার এখানে হচ্ছে যে কি, আমার যে অনলাইন ট্রাভেল এজেন্সি না যাদেরকে আমরা ট্রেডিশনাল বলি, কনভেনশনাল বলি আগের, তাদের সময় এই ধরনের সমস্যা ছিল না টাকা নিয়ে পালিয়ে যাওয়া। কিন্তু অনলাইন ট্রাভেল এজেন্সি যখন আসলো তারা পালিয়ে যাচ্ছে। এখন অনলাইন ট্রাভেল এজেন্সি মালিক, তারপরে ফিজিক্যালি আমরা তো কাউকে দেখি না, আমরা তো ডিজিটালি দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে না? সো এই কারণে প্রবাবলি কি ডিপোজিটের পরিমাণটা বাড়িয়েছে, ডিপোজিটের পরিমাণ সিকিউরিটি ডিপোজিট এই জন্যই বাড়িয়েছে। 1 2 হচ্ছে তারা যে স্টাইলে মার্কেটিং করছে গত 4-5 বছর, সে মার্কেটিংটা ছিল আমার দৃষ্টিতে, মানে কি আইনের দৃষ্টিতে এটা ঠিক ছিল না। তারা এসে তো ক্যাপিটাল বার্ন করছে মার্কেট এক্সপান্ড করার জন্য। ক্যাপিটাল বার্ন করে মার্কেট এক্সপান্ড করাটা, এটা অনেকগুলো একাডেমিক, অনেকগুলো ভিতরে একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, কিন্তু এখানে ওরা এত বার্ন করছে যে ওরা আর সার্ভাইভ করতে পারেনি এই অনলাইন ট্রাভেল এজেন্সি। এবং ক্যাপিটালটা কোথায় লেগেছে টাকা? তারা ক্যাপিটালটা কিভাবে লাগছে, যেমন মনে করেন ট্রাভেল এজেন্সি আপনার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করতেছে, টিকেটের দাম ধরছে সে 50,000, সে টিকেটটা বিক্রি করছে 40,000। আচ্ছা আচ্ছা, যে 40,000 টাকা বিক্রি করলে ওই যে B2B যারা রেজিস্ট্রেশন নাই তাদেরকেও ওনারা আইডি দিয়ে দিয়েছে, তারাই কম দামে গিয়ে ওখানে টিকিট কাটছে। টিকিট কাটার পরে ওনারা মনে করে যে আসলে মার্কেট শেয়ারও তারা অনেক বাড়িয়েছে। বাড়ানোর পরে যে ক্যাপিটালটা বার্ন হলো, সে বার্নটা সে কিভাবে রিকভার করবে? সে আর রিকভার করতে পারে নাই। সে মনে করছে যে মার্কেটটা যখন একবার আমার হাতে এসে যাবে, সে মার্কেটটা চিরদিন আমার হাতে থাকবে, তারপর আমি আস্তে আস্তে সার্ভাইভ করব। এটা তো অনেকটা এই যে ইভ্যালি মডেল। হ্যাঁ, দিস ইভ্যালি মডেল, মানে কম দামে জিনিস বিক্রি করা, তো শুরুতে পরে অনেক কিছু হবে, এরকম একই রকমের কায়দায় আসছে একটা জেনারেশন। এটা ভুল কনসেপ্ট। আচ্ছা আচ্ছা, এই ভুল কনসেপ্টের কারণে গভর্নমেন্ট এখন দেখা যাচ্ছে যে এদেরকে কন্ট্রোল করতে হলে একটা সিকিউরিটি মানি আমাদের রাখতে হবে, এই জন্য 1 কোটি টাকা করছে। ওকে, আপনার এই যে 50 লাখ টাকা পর্যন্ত জরিমানা, 3 বছরের কারাদণ্ড, এরকমের যদি এই লাইনে প্রতারণা হয়, প্রস্তাবিত আইনে বলা হয়েছে, এটা কি একটু আপনার কাছে ঠিক মনে হচ্ছে নাকি একটু কঠোর মনে হচ্ছে? এই ধরনের প্রতারণায় 50 লাখ টাকা জরিমানা হবে। জরিমানাটা কিভাবে নেবে? সে যদি পালিয়ে যায়, যেটুকু আপনি সিকিউরিটি রাখছেন সেটা আপনি বাজেয়াপ্ত করতে পারেন, কিন্তু আমি তো এখানে সিকিউরিটি রাখার কোনো প্রয়োজন বোধ করছি না। 10 লক্ষ টাকা সিকিউরিটির কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আপনি যদি আমাদের যে নীতিমালা, সেগুলো যদি আপনি অন্যান্য নীতিমালা যদি যথাযথভাবে বাস্তবায়ন করেন, তাহলে সিকিউরিটি মানিরও কোনো প্রয়োজন নেই। রাইট। সো দিদার ভাই, আমরা যদি এবার একটু আসি যে বাংলাদেশে ধরেন যে আকাশপথের যে যাত্রী, বিমানের যে যাত্রী, এর মধ্যে 80% হচ্ছে আমাদের প্রবাসী শ্রমিক, আমি ইন্ট্রোডাকশনে বলছিলাম। কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন রুটে, বিমানের রুটের ভাড়া, এটা ধরেন যে দুবাই বলেন বা সৌদি আরবের কোনো রুটে, মিডল ইস্টের অন্যান্য জায়গাতে, সো অস্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে ভাড়া বেশি, এবং সেটা সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে এই প্রবাসী শ্রমিক ভাই বোনেরা। তো বাংলাদেশ থেকে এত বেশি কেন ভাড়া? বাংলাদেশে গত 5 বছর
আমরা শ্রমিক পাঠিয়েছি, আমাদের বিএমইটির হিসাব আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমরা অনেক শ্রমিক পাঠিয়েছি। কিন্তু শ্রমিক পাঠিয়েছি, শ্রমিকরা ওখানে কাজ করে, ওরা তো 2 বছর পর দেশে ফেরত আসে। কিন্তু আমাদের ঢাকা থেকে আপনার মিডল ইস্ট এবং ওয়েস্ট আউটবাউন্ডিং যে ক্যাপাসিটি, সেটা হলো 44,55,000। এটা হচ্ছে যে টোটাল বছরে। এখানে বিজনেস ক্লাস, মিডল ইস্ট নাও, মিডল ইস্ট প্লাস আমাদের নর্থ আমেরিকা এবং ওয়ার্ল্ড ওয়াইড। তো মিডল ইস্ট এন্ড ওয়েস্ট আউটবাউন্ডিং যে ক্যাপাসিটি, এখানে আমাদের যাত্রীদের আগমনটা বেশি ঘটে। আমি ফার ইস্টের কথা যাচ্ছি না। ওকে, এই আউটবাউন্ড হচ্ছে 44 লক্ষর বেশি। 44,55,000 আমাদের ক্যাপাসিটি আছে, আচ্ছা, উইথ বিজনেস ক্লাস, রাইট। কিন্তু আমাদের এখানে 55 লক্ষ ক্যাপাসিটি বিল্ড আপ করার দরকার। আমাদের এখানে ঘাটতি আছে 6 লক্ষ। মানে চাহিদা 55 লক্ষ বলছেন? 55 লক্ষ, জি। আচ্ছা, কিন্তু আমাদের ক্যাপাসিটি আছে 44,55,000। ওকে, এই চাহিদাটার এই যে গ্যাপটা, যে আমাদের এখানে চাহিদা এবং যে ডিমান্ড, চাহিদা এবং আমাদের যে এক্সিস্টেন্স, যে স্পেস আছে, সেটার মধ্যে 5 থেকে 6 লক্ষ আমাদের ঘাটতি আছে। আচ্ছা, এই ঘাটতিটা যদি আমরা ফিল আপ করতে পারি, তাহলে ভাড়াটা এয়ারলাইন্স টু এয়ারলাইন্স একটা কম্পিটিশনে এসে একটা যৌক্তিক পর্যায়ে যাবে। যেহেতু এইরকম ধরেন যে আপনার হিসাবে এই যে মিনিমাম 6 লক্ষ একটা চাহিদা আছে, মানে চাহিদা এবং আপনার সাপ্লাইয়ের মধ্যে, সরবরাহের মধ্যে গ্যাপ আছে, চাহিদাটা বেশি। তো এখানে কেন এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের এডিশনাল প্লেন দিচ্ছে না, বা আমাদের সরকারি বিমান, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স, তারা কেন দিচ্ছে না? এখানে তো একটা ব্যবসায়ীর সরাসরি সম্ভাবনা আছে, চাহিদা আছে। এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, আপনি জানেন যে এই জায়গায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টোটাল মার্কেট শেয়ারটা হচ্ছে 26.4। আচ্ছা, যাওয়া আসা মিলে, যাওয়া আসা। এবং উনি হচ্ছেন এখানকার চেয়ারম্যান, এই সমস্ত এয়ারলাইন্সের চেয়ারম্যান হচ্ছেন উনি নেতা। আচ্ছা, সে যদি এই ক্যাপাসিটিটা বাড়ায়, মার্কেট শেয়ারটা যদি বাড়াইতে পারেন, কিন্তু ওনাদের সমস্যা হচ্ছে যে ওনাদের এয়ারক্রাফট ঘাটতি আছে, ওনাদের অত পর্যাপ্ত এয়ারক্রাফট নাই। যে ওনারা মিডল ইস্টে চাহিদা বেশি, আমাদের অনেক চাহিদা আছে, সেই চাহিদাটা মেটাইতে হলে যে এয়ারক্রাফট দরকার সেটা আমাদের নাই। এখন আমরা হয়তো লিজ করে আনতে পারি, কিন্তু এটা বিমান ম্যানেজমেন্টের বিষয়। এখন এটা হচ্ছে, কিন্তু ধরেন যে সেটা ওকে ধরলাম বিমান, এমিরেটস গ্লোবালে এখন টপ এয়ারলাইন্স, তাদের স্ব এয়ারক্রাফট আছে। সো ওরাও তো এই ব্যবসায়িক যে এই যে যেটা বললেন পোটেনশিয়াল 5-6 লাখের একটা চাহিদার আছে এডিশনাল, তো এটা কেন তারা ধরছে না? এটা তারা ধরছে না, তাদের তো যে অনুমোদন ছিল এবং অন্যান্য এয়ারলাইন্সের যে অনুমোদনগুলো ছিল, সেগুলো ক্যাপাসিটি তারা কমিয়ে ফেলেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে তারা আগের অবস্থানই আছে, কিন্তু দিন দিন যে চাহিদাটা বাড়ছে, সেটার সাথে ওনারা এয়ারক্রাফট বাড়াচ্ছে না, স্পেস বাড়াচ্ছে না আর কি। তো না বাড়ানোর কারণে এখন সরকারের উচিত, কেন বাড়াচ্ছে না আমি আর এর গভীরে যাচ্ছি না। আচ্ছা, কারণ আপনি যদি না বাড়িয়ে, আপনার যদি এখানে বার্ষিক যে আয়টা, যেমন এমিরেটসের একটা বার্ষিক আয় আছে, ঢাকা স্টেশন থেকে সে কত টাকা নিবে, অন্যান্য এয়ারলাইন্সের এরকম টার্গেট আছে। তা আমি যদি কোন এয়ারক্রাফট চালিয়ে, আমি যদি ওই রেভিনিউ টার্গেটটা অ্যাচিভ করতে পারি বেশি ভাড়া নিয়ে, বাণিজ্যিক দিক থেকে তো এটা আমি করবই। কিন্তু এটা রাষ্ট্রের দায়িত্ব, আমাদের সিভিল এভিয়েশনের দায়িত্ব, যে এই ক্যাপাসিটিটা বাড়ানো, ভাড়াটাকে যৌক্তিক পর্যায়ে আনা। এই যে ভাড়াটা যে ধরেন যে বেশি যেটা বললেন, এটা কি এয়ারলাইন্স কোম্পানি নিজেরাই সেট করে? ভাড়াটা ওনারা চাহিদা এবং ডিমান্ডের উপরে তাদের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় যে আমার ফ্লাইট লোড যেতে হবে। ওনারাও একটা হিসাব করে ওনারা প্ল্যান করে হাউ টু অ্যাচিভ দ্য অ্যানুয়াল টার্গেট, রেভিনিউ টার্গেট। এই যে ধরেন যে ঢাকা থেকে এখন আপনি যদি বলি যে জেদ্দার টিকিট, এটা রিটার্ন টিকিট হয় 1,20,30,000 টাকা। সো এটা কলকাতা থেকে বা কাঠমান্ডু থেকে যদি আমরা বলি, তো সেটা কেমন হবে? অনেকে বলে যে অর্ধেকের মতো হবে। তাই হয়, আবার কোন চাহিদা এবং সরবরাহের উপরে নির্ভর করে। তো এই যে ধরেন যে নেপালে বা ইন্ডিয়াতে এত কম, বাংলাদেশে এত বেশি, ওরা কিভাবে ম্যানেজ করছে, আমরা কেন এটা পারছি না? ওই যে আমি বললাম আমার 5 থেকে 7 লক্ষ সিটের ঘাটতি আছে। হ্যাঁ,
Okay. এবং আমরা আরেকটা জিনিস কি মানে এই ঘাটতিটা রেখেই কি আপনি বলছেন যে এয়ারলাইন্স কোম্পানিগুলো আসলে এই সুবিধাটা নিচ্ছে? ঘাটতিটা মেনটেন করার দায়িত্ব তো এয়ারলাইন্স কোম্পানির না, এই ঘাটতিটার দায়িত্ব হচ্ছে সামষ্টিক বিষয়। এটা সুযোগটা তারা নিচ্ছে, সুযোগটা তারা নিচ্ছে। তারা এয়ারক্রাফট দিতে পারে, হ্যাঁ তারা এয়ারক্রাফট দিতে পারে, তাদেরকে বলতে পারেন যে আপনারা এয়ারক্রাফট বাড়ান। হ্যাঁ, আর সংকট যদি তৈরি হয় বিমানেরও তো মুনাফা বাড়ে। হ্যাঁ, আচ্ছা, বিমানের তাদেরও তো টিকিট প্রাইস হাই থাকে, হাই থাকে, ফ্লাইট ফুল লোড থাকে। মানে বিষয়টা হলো যে কম ব্যবসা করে বেশি প্রফিট করা, হ্যাঁ বেসিক্যালি। হ্যাঁ এটাই তাই। হ্যাঁ, একটা মহল্লায় ধরেন যে একটা মুদি দোকান আছে, ও একটু বেশি দাম নিলে ওর থেকেই নিতে হবে, বিকজ আর আশেপাশে কোনো দোকান নেই, কেউ নেই। আমার তো বিষয়টা এরকমই হচ্ছে। তো এখানে কি আপনার, যেহেতু ধরেন যে সরকার মনে করছে যে 80% হচ্ছে যে এই যে বিমানের বাংলাদেশ থেকে যে যাত্রী আকাশপথের প্রবাসী শ্রমিকরা, তো এখানে বাংলাদেশ সরকারের কি কিছু করার নেই এই বিষয়টা অ্যাড্রেস করা? ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ, যাদের টাকা আছে, বিজনেস ক্লাসে যারা জার্নি করে, ওকে তারা করুক, তাদের অনেক টাকা আছে। এতে যে সাধারণ লোকজন যে আসলে এটাই ভুক্তভোগী হচ্ছে, এখানে সরকারের কি দায়িত্ব আছে? সরকারের দায়িত্ব হচ্ছে, প্রথম যে কথাটা আমরা একটু আগে আলোচনা করলাম যে 6 লক্ষ যে ঘাটতি আছে, রাইট, সেটাকে মিটানোর জন্য বিমানের যদি ক্যাপাসিটি না থাকে, তাৎক্ষণিক যদি সমাধান না থাকে, তাহলে ফিফথ ফ্রিডম চালু করা। ফিফথ ফ্রিডমটা কি, আমাদের অনেক এয়ারলাইন্স আছে মধ্যপ্রাচ্যের, তাদেরকে ঢাকায় হাব করে চালানো, তাদেরকে ঢাকা থেকে যাত্রী বহন করার অনুমতি দেওয়া, অথবা কোনো এয়ারলাইন্সকে আমাদের দেশে হাব করে চালানো। এখন আর না হলে যারা এক্সিস্টেন্স এয়ারলাইন্সগুলো এখন অপারেট করতেছে বাংলাদেশ থেকে, তাদের ফ্রিকোয়েন্সি বাড়ানো, রাইট, ফ্লাইটের সংখ্যা বাড়ানো, অথবা যে ফ্লাইটগুলো আছে সেই ফ্লাইটগুলোর আসন সংখ্যা বাড়ানো। যেভাবে হোক আমাদের এই 4 থেকে 5 লক্ষ আসন বৃদ্ধি করতে হবে আমাদের চাহিদার সাথে। এই যে ধরেন যে 5 লক্ষ আসন বৃদ্ধি করতে আসলে এটা তো আপনি বাৎসরিক বলছেন, বছরে, সো ধরেন যে এটা আমরা যদি দেখি যে পার ডেতে কেমন হয়, তো আমার কয়টা ফ্লিট দরকার, কয়টা এয়ারক্রাফট দরকার? এটা কি খুব বেশি? না, বেশি না। এটা সপ্তাহে হয়তো 10-15টা ফ্লাইট বাড়ালে তো হয়ে যায়। সো এটা 15-20 সপ্তাহে 30টা ফ্লাইট, 300 ক্যাপাসিটি ড্রিম লাইনার অথবা 777-400 সামথিং। যদি আপনি এরকম যদি 30টা ফ্লাইট বাড়াইতে পারেন, বিশেষ করে মিডল ইস্ট অ্যান্ড ওয়েস্ট বাউন্ড, এটা যদি বাড়াইতে পারেন, দিস প্রবলেম ইজিলি ক্যান সলভ। ওকে, এই যে টিকিটের আরেকটা ব্যাপার আসে, আমরা যেটা দেখেছি যে ধরেন যে আপনার স্পেশালি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে যখন আমাদের টাকা খুব প্রায় 40% অবমূল্যায়ন হইল ডলারের বিপরীতে। আপনি জানেন যে 85-86 টাকার ডলার খুব 6 মাসের মধ্যে 100 টাকা ক্রস করলো, 1 বছরের মধ্যে 120-25 টাকা ক্রস করলো, এখন 122-23 টাকার মধ্যে একটা স্থিতিশীল আছে গত বছরখানেক ধরে। তো আপনার সেটা তখন আমরা দেখেছি যে এয়ারলাইন্স কোম্পানিগুলো, আমরা নিজেরাও রিপোর্ট করেছি যে তারা তাদের আসলে টাকাটা এখান থেকে নিতে পারছে না, রিপ্যাট্রিয়েট করতে পারছে না, এমিরেটস বা আপনার সৌদিয়া বা এনি এয়ারলাইন্স, টার্কিশ, তো তারা ফেরত নিতে পারছে না। এই যে ডলারের একটা ক্রাইসিস ছিল, এইসব বিষয়। তো এগুলো কি ভাড়া বৃদ্ধির, তখন যে ভাড়াটা বৃদ্ধি হয়েছিল সেটা আর না মেনে এরকমের কি কোনো বিষয় আপনার কাছে মনে হয়, যেহেতু আপনি এই সেক্টরে আছেন গত 3 দশক ধরে? এখানে আপনার যে কথাটা আমি জোর দিয়ে বলতে চাচ্ছি যে রেট অফ এক্সচেঞ্জ অফ দি ডলার, ওনারা আসলে বিক্রি করে ডলারে, রাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওখানে কখনো বাংলা টাকা আমাদেরকে দেখায় না, সেটা আমরা ডলারেই দেখি। সে ডলারের সাথে রেট অফ এক্সচেঞ্জ যখন উঠানামা করবে, ভাড়া উঠানামা করবে ডলারের দামের উঠানামার সাথে, কিন্তু এয়ারলাইন্স তো তার ভাড়া বাড়ায়ও নাই, কমায়ও নাই। এখন যদি টাকা যদি তার ডলারের কাছে মান হারায়, টিকিটের দাম বাড়বে বাংলা টাকায়, এটা স্বাভাবিক কথা। 2 হচ্ছে আপনার দ্বিতীয় আর একটা প্রশ্ন করছেন, যেটা সেটা হলো যে ইউক্রেন যুদ্ধের পরে যে সমস্যাগুলো আমাদের গত 3 বছরের আগে থেকে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ, সেটা তো ফল করছিল। এখন এই ফল করার কারণে রিজার্ভ যাতে আরো ফল না করে, তখনকার যারা সরকারি ছিল, বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব ছিল, তারা আমাদের অনেক আমদানি
এবং ফরেন ক্যারিয়ারের বিল আটকিয়ে রেখেছিল। আটকিয়ে রাখার কারণে এখন এই সরকার এটাকে একদম রেগুলার করে এগুলো অনেকটা সমাধান হয়েছে, এই সরকারের বড় সাফল্য। তো এই আটকিয়ে রাখার কারণে এয়ারলাইন্স গুলো যখন তাদের প্রত্যাশিত মুনাফা নিতে পারছে না বা তাদের যে টাকাটা নিতে পারছে না, তখন তো ওই এয়ারলাইন্স কিংবা কোনো কোম্পানি এখানে আর ব্যবসা করার জন্য আগ্রহী হবে না, যার কারণে ওনারা এখানে ব্যবসা টেকনিক্যালি সংকোচন করছেন, এয়ারক্রাফটের সংখ্যা কমিয়েছেন। তারপরে তারা আমাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিক্রি না করে বাইরের ট্রাভেল এজেন্সির মাধ্যমে বাংলাদেশিদের কাছে এই টিকিট বিক্রি করছেন কম দামে। আমাদের এখান থেকে বিক্রি করতে উৎসাহ করে, আমাদের এখান থেকে তো টাকা নিতে পারছে না, হ্যাঁ, তারা অন্যভাবে বিক্রি করে এটা ম্যানেজ করছে। তো এগুলি প্রমাণ সাপেক্ষ বিষয়, মুখ দিয়ে বললে তো হবে না, প্রমাণ সাপেক্ষ এই প্র্যাকটিসটা আমরা দেখেছি, কিন্তু এই সমস্যাটা এখন নাই। হ্যাঁ, এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। ভাড়া কমছে না কেন? আপনি ধরেন যে সরকার কিন্তু কিছু কিছু রুটে তারা কিন্তু নির্দিষ্ট করে দেওয়ারও চেষ্টা করেছে, সো কিন্তু ভাড়াটা কমছে না কেন বাংলাদেশে? ভাড়া কমছে না, আর যেটা ধরেন যে আমি আগেও বলেছিলাম যে ধরেন যে কাঠমান্ডু থেকে বা এই কলকাতা থেকে আমাদের পাশেই, সেখান থেকে যদি একই গন্তব্যে যাচ্ছে, ঢাকা থেকে একই গন্তব্যে যাচ্ছে অলমোস্ট দ্বিগুণ ভাড়া দিয়ে, তো ওরা পারলে এটা আপনি যেটা বললেন যে গ্যাপ একটা আছে, ওকে, এটা কি কাঠমান্ডু বা কলকাতা থেকেই চাহিদা সরবরাহের মধ্যে কোনো গ্যাপ নাই? না, কোনো গ্যাপ নেই। আচ্ছা, ওদের যে স্পেস আছে, যাত্রী হচ্ছে অনেক কম, কিন্তু আমাদের এখানে যাত্রী বাড়ছে কিন্তু আমরা আসন সংখ্যা বাড়াইনি। এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজমেন্টে যারা আছেন তাদেরও দায়িত্ব, ওনাদেরও সীমাবদ্ধতা আছে। এই একই সাথে যদি তাহলে এই যে আমরা দেখেছি যে আমাদের কিছু ডোমেস্টিক এয়ারলাইন্স কোম্পানি বিভিন্ন সময় তারা চেষ্টা করেছে, আপনি কিন্তু অনেক আগে থেকে জিএমজি থেকে যদি বলি, তার আগে রিসেন্ট অনেকগুলো এয়ারলাইন্স এখন ইউএস বাংলা আছে আর নভো এয়ার প্রবাবলি আমাদের দুটো আছে। তো ইউএস বাংলা কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল রুটে তারাও চেষ্টা করছে। তো আমাদের এই যে ডোমেস্টিক, বাংলাদেশেও তো অনেক বড় বড় ব্যবসায়ী আছে, হাজার হাজার কোটি টাকার টার্নওভার, 4-5 বিলিয়ন ডলার ইউএস ডলার টার্নওভারের কোম্পানিও আছে। তো তারা এই ব্যবসাটা করছে না কেন? বা আমাদের এই যে লোকাল কোম্পানি বেশিরভাগ কিন্তু বন্ধ হয়েছে, যারা এয়ারলাইন্স ব্যবসায় এসেছিল, সেটা আসলে কেন এরা টিকতে পারছে না কেন, এই যে একটা সম্ভাবনা থাকা সত্ত্বেও? ডোমেস্টিক ফ্লাইট যারা অপারেট করে, হ্যাঁ, সেখানে যে ভাড়াটা আর যে তাদের যে অপারেশন, আমি ডোমেস্টিক ফ্লাইট না, আমি বলছি যে তারা ইন্টারন্যাশনাল ফ্লাইট, ইউএস বাংলার অনেকগুলো মিডল ইস্টে আছে, কলকাতা আছে, চেন্নাই আছে, সো তারাও তো এক্সপ্লোর করতে পারে, এটা তারা চেষ্টা করছে। হ্যাঁ, তাদের পুঁজি লাগে এখানে। আপনি তো জানেন একটা এয়ারক্রাফটের অনেক দাম, একটা ফ্লাইট লিজ আনতে হলে যে পুঁজি লাগে সেটা আছে। কিন্তু এটা আমাদের যে বাংলাদেশে যে ইউএস বাংলার কথা বললেন, ওরা তো জেদ্দা রুট চালু করছে, রিয়াদ রুট চালু করছে, ওটা বাড়াচ্ছে, কিন্তু ওদেরও মার্কেট শেয়ার 8.6%, যেটা আগে 4% ছিল। তারা আস্তে আস্তে বাড়াচ্ছে যে না তা নেই, সুযোগটা তো সবাই কাজে লাগানোর চেষ্টা করছে। অনেক ব্যবসায়ী আছে তারা এখন এটা নিয়ে ভাবছে, আমি জানি। কিন্তু এই যে গ্যাপটা, এই গ্যাপটা যে হবে, এটা আমাদের কারোর মানে কি আমাদের সরকারের এরকম পরিকল্পনা আগে ছিল না। এই গ্যাপটা শুরু হয়েছে কখন? আমাদের শ্রমিক তো যাওয়াটা বাড়ছে, রাইট, গত 3 বছর 10-12 লাখ, 30-40 লক্ষ শ্রমিক তো চলে গেল। হ্যাঁ, ঠিক না? আপনি হিসাব করে দেখবেন, তো শ্রমিক যদি বাড়ে, 40 লক্ষ শ্রমিক তো 2 বছর পরে আসে, আবার ছুটিতে যায়। এই পরিসংখ্যানটা তো আমাদের কাছে আমরা দেখি নাই। এর সাথে সাথে যে ফ্লাইট বাড়ানো, এই কাজটা আমরা করি নাই। আমি আশা করি বর্তমান সরকার এই কাজটা করবে, এবং আমার মনে হচ্ছে আগামী মাসে ওরা এরকম একটা সিদ্ধান্ত গভর্নমেন্ট নিয়েছে, হাউ টু ইনক্রিজ দ্য স্পেস। সো আপনার কাছে কি ধরেন যে মনে হয়েছে সরকার যেমন এই যে খসড়া যে আইনটা করেছে, অর্ডিন্যান্সটা, তো সেখানে কিন্তু তারা এই যে টিকিট প্রাইস উল্লেখ করে দেওয়া, টিকিটের মধ্যে প্রাইসটা উল্লেখ করে দেওয়া, তারপরে আপনার ধরেন যে তারা বলছে যে এই যে প্রবাসী শ্রমিকদের স্বার্থ এই আইনের বাস্তবায়নের মাধ্যমে সেটা সেফগার্ড করা হবে। তো আপনার কাছে কি মনে হয়, সেটা কি সম্ভব? যদি এই যে আপনি যেটা বললেন যে চাহিদা এবং সরবরাহের মধ্যে যে গ্যাপটা, সেটা যদি মিট আপ না করে এইসব আইন করে কি এই জিনিসগুলো করা সম্ভব? আইনে কিছু কিছু ধারা আছে, যেমন B2B বন্ধ করলে যে প্রবাসী শ্রমিকের স্বার্থ এখানে কতটুকু রিলেটেড আমি জানি না, বরং B2B যারা করে
যাদেরকে ওনারা লাইসেন্স দিয়েছেন, তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাবে অনেকের। তো সুতরাং প্রবাসী শ্রমিকেরও কোনো কাজে লাগলো না। এখানে হলো যে যেটা প্রথম আমরা যে আলোচনাটা করছি, চাহিদা অনুযায়ী যোগান দেওয়া। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমাদের এখানে একটা প্র্যাকটিস হয়, সেটা হলো যে কি আমরা নাম ছাড়া টিকিট ব্লক করি। কিছু এজেন্সি, এগুলো সব এজেন্সি না, টিকিট ব্লক করে রাখি এবং হয়তো মনে করেন যে আমি 50,000 টাকা দিয়ে 10,000 সিট কিনে রাখলাম, এটা আমি প্রবাসী বাঙালির কাছে 80,000 টাকা বিক্রি করলাম। কিন্তু আমাদের আইনে আছে কোন টিকেটে আপনি 7% বেশি নিতে পারবেন না। আচ্ছা, কিন্তু আপনি তো 7% বেশি মানে লাভ করতে পারবেন না। এটা আমাদের সিভিল এভিয়েশন আইনে আছে। এটা আগে 9% ছিল আপনার 80-র দশকে 90-র দশকে, সেটা 7% নিয়ে আসছে। এই আইনে কত শতাংশ রেখেছে? 7%। 7% বেশি নিতে পারবে না। কিন্তু আপনি এই মজুতদারি করে ব্লক করে আপনি 30-40% নিচ্ছেন। এখন এখানে একটা প্রশ্ন দাঁড়াইতে পারে যে এই টিকিট গ্রাহকের কাছে কিভাবে যাচ্ছে একজন শ্রমিকের কাছে? সেটা B1 থেকে B2, নন আয়েটা থেকে নন আয়েটার থেকে মাঝখানে আরেকটা দালাল, তারপরে আরেকটা দালাল, এরপরে গ্রাহকের কাছে যাচ্ছে। কেন এটা দালাল লাগবে কেন? আয়েটা থেকে নন আয়েটা নিচ্ছে নিয়ে গ্রাহককে দিয়ে নন আয়েটা তো ধরেন যে 4-5 হাজার এজেন্সি আছে, তো সেখান থেকে তো টিকিট সরাসরি বাই করা যায় না। যত স্তর অতিক্রম করুন না কেন, আপনি কখনো 7% অতিক্রম করতে পারবেন না। আচ্ছা, এটাকে আপনাকে নিশ্চিত করতে হবে। এই জন্য সরকার বলেছে যে টিকিটের গায়ে ফেয়ারটা উল্লেখ থাকতে হবে, আপনি কত টাকা দিয়ে কিনছেন। তো সেটা তো একদম লাস্ট লেভেলে আপনি যেটা বললেন যে বিভিন্ন ধাপ মিডলম্যান হয়ে, তো এটা তো লাস্ট লেভেল থেকে যখন কিনছে, তখন তো এই যে 50,000 টাকার টিকিট 80,000 টাকায় কিনছে, ওইটাই তো লিখে দিবে না। তাহলে যেটা কিনেছে এয়ারলাইন্স থেকে, আচ্ছা আচ্ছা, বৈধ ফেয়ার যেটা, সেটা উল্লেখ থাকতো। মানে 50,000 টাকায় আপনি কিনেছেন, আপনি 50,000 7% লাভ রেখে আপনি সেটাই দিবেন। ওকে, গ্রস পেমেন্ট। এখানে দুইটা পেমেন্ট আছে, একটা গ্রস, একটা নেট পেমেন্ট। তো এটা তো একটা ভালো উদ্যোগ নাকি? এটা ভালো উদ্যোগ, এটা আমরা চাই। এটা তো শ্রমিক প্রোটেকশনের জন্য। শ্রমিক দেখতেছে যে আমি কত টাকা দিয়ে টিকিটটা কিনছি, মধ্যস্বত্বভোগী আমাকে কোনো এক্সপ্লয়েট করেছে কিনা, শ্রমিকরা এটা দেখতে পারে। আগে এটা ছিল না, টিকিটের ফেয়ারও উল্লেখ ছিল না, ট্রাভেল এজেন্সির নামও নেই, আর এটা কোড নাম্বারও নেই। এই জন্য এই আইনটা করছে। আই অ্যাপ্রিশিয়েট ইট। আচ্ছা, তো যেটা বলছেন যে আপনারা আটাব, সো আমরা তো দেখছি যে তারা প্রোগ্রাম করছে বিভিন্ন আইনের কিছু কিছু ধারা নিয়ে। তো এটা নিয়ে কি আপনারা সরকারের সঙ্গে আলোচনা বা কোনো আসলে লবিং করছেন? যেটা আপনিও বললেন যে বন্ধ হয়ে যাবে। অনেক এজেন্সি ধরেন যে একটা এজেন্সিতে তো 2-3-4 জন লোকও তো দরকার হয়, মানে এমপ্লয়মেন্ট এখানে আছে। তো 1000 এজেন্সি বন্ধ হইলে ধরেন 5,000 লোকের কর্মহীন হতে পারে। তো সেখানে তো আপনারা সরকারকে কি এগুলো বোঝাচ্ছেন? মানে আপনারা কি কোনো লবিং করছেন? আইনটা তো এখনো মানে এটা প্রস্তাবিত, এখন আইনে পরিণত হয়নি। এখানে আপনার এই যে B2B যেটা, যাদেরকে ওনারা লাইসেন্স দিয়েছেন, তাদের ভিতরে একটা আন্তঃসম্পর্ক আছে। এই 7% ভিতরে সবাই থাকতো। এটা আমরা গত স্বাধীনতার পর থেকে প্র্যাকটিসটা দেখছি। 9% বা 7%, কেউ টিকিটের গায়ে যা আছে, কোনো নন আইটা এজেন্সি এর বেশি টাকা নেয় না। ওই যে কমিশনটা, সেই কমিশনটা শেয়ার করে, এবং কোনো কোনো ক্ষেত্রে গ্রাহকের সাথেও শেয়ার করে, কিছু কিছু শেয়ার করে। আচ্ছা, এটা একটু ডিসকাউন্ট দেয়। 7% ভিতরে থাকবেন, এর বাইরে আপনি যাবেন না। এটা আমাদের প্র্যাকটিসটা ছিল। আবার আমাদের এখানে সব ট্রাভেল এজেন্সি সবাই তো কেউ টিকিটের উপর অনার্স করছে, সাবসিডিয়ারি তার অন্য কিছু। আচ্ছা, কেউ আবার ট্যুরিজমের উপরে অনার্স করছে, কেউ আবার উমরা আবার হজের উপরে অনার্স ডিগ্রি, তার মেইন সাবজেক্ট হলো এইটা। কিন্তু সবাই ট্রাভেল এজেন্সি, ঠিক আছে। এখন আপনি যদি যে টিকিট করতে যদি না পারে আইটার থেকে, তাহলে উনি অ্যাপ্রুভালের যে শর্ত, যে সেখানে লেখা আছে যে আপনাকে বছরে 50 লক্ষ টাকা টিকিট ইস্যু করতে হবে, সে তো ইস্যুই করতে পারলো না, আমিও অ্যাপ্রুভ দিতে পারলাম না, আইটা দিতে পারলো না, তাহলে তো এই এজেন্সির লাইসেন্স রিনিউ হবে না। তাহলে ওনার যে অনার্স ব্যবসা, যেটা মেইন ব্যবসা, যে কেউ হয়তো আউটবাউন্ড ট্যুরিজম করছে, ইনবাউন্ড ট্যুরিজম করছে, তারপরে হজ উমরার পিলগ্রিম ট্যুরিজম করতেছে, তাদের হজ লাইসেন্সও তো থাকবে না।
উমরা লাইসেন্সও থাকবে না। এটা তো তারা 20-30 বছর পর্যন্ত তারা এই কাজটা করে, তার কর্মচারী সে নিজে তাদের জীবন ধারণ করতেছে, কারো জীবিকা ধ্বংস হয়ে যাক, আমার মনে হয় সরকার এটা চাইবে না। সরকারের মূল লক্ষ্য হবে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা। আমাদের শ্রমিকরা যাতে যৌক্তিক ভাড়ায় আমাদের দেশ থেকে যেতে পারে, তারা ভ্রমণ করতে পারে, সেটা নিশ্চয়তার জন্য অন্যান্য যে ধারাগুলো সরকার সংযোজন করছে এগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। দ্বিতীয় হলো যে আমাদের কোনো সময় 10 লক্ষ টাকার ডিপোজিট এটা কখনো ছিল না, প্রতারণাও হয়নি। কিছু লোক, কিছু ওটিএ তারা এখানে একাডেমিক কিছু ধারণা নিয়ে এসে ক্যাপিটাল বার্ন করে সেটা তো আপনি শেয়ার করলেন অলরেডি। ওই কারণে আপনি তো সবাইকে ট্রেডে সবাইকে শাস্তি দিতে পারেন না। একদম শেষ প্রশ্ন, আলোচনা শেষ দিকে আমরা মিস্টার দিদারুল হক, তো আমরা আলোচনা করলাম, কিন্তু ধরেন যে এই যে আমাদের যে শ্রমিক ভাইরা যারা যান বিদেশে এবং আসেন, বছরে 2-1 বার পরিবারের সাথে দেখা করতে আসেন, সো এদের জন্য আপনার পরামর্শ কি, যে আসলে তারা বিমানের টিকিট কিভাবে কিনবে, কিভাবে কিনলে তারা একটু সাশ্রয়ী দামে কিনতে পারে? এই যে ধরেন যে আপনি যেটা বললেন যে এটা যদি 4টা ধাপ হয়, আয়াটা, নন আয়াটা, তারপরে আরেকজন, তো লাস্ট লেভেল থেকে কিনলে তো বেশি টাকা লাগবে। তো আপনার পরামর্শ কি এই প্রবাসী শ্রমিক ভাই বোনদের জন্য, যে তারা কিভাবে টিকিট কিনলে তারা আসলে একটা সাশ্রয়ী দামে কিনতে পারে? সাশ্রয়ী দামে টিকিট তারা যদি পেতে চায়, তারা ট্রাভেল এজেন্সি 1জন 2জন 3জনকে জিজ্ঞেস করলে তো সে জানতে পারে যে ভাড়াটা কত। কিন্তু আমরা গত 2-3 বছর যেটা দেখেছি, যে ধরেন আমাদের একটা লোক রিয়াদ যাবে, জেদ্দা যাবে, এখানে বেশি সংকট, দাম্মাম যাবে, কুয়েত যাবে, দুবাই, এখানে বেশি সংকট। এখন আমাদের শ্রমিকরা এখানে বেশি আসা যাওয়া করে। এই জায়গায় যখন সে নিতে যায়, এই টিকিটগুলো আমাদের কিছু এজেন্সি ব্লক করে রাখছিল। ব্লকটা এই জন্যই করে, ওই যে জানে যে বাংলাদেশি এজেন্সি এবং আমাদের এয়ারলাইন্সকে অ্যাডভান্স পেমেন্ট করছে, তারা নাম ছাড়া এগুলো দিয়ে রাখছে তাদের নামে। এখন তারা যে দামি, আমি আগেও এই কথাটা বলেছি, হ্যাঁ, তারা এগুলি ব্লক করে রাখতো, ব্লক করার টিকিট তারা বেশি দামে বিক্রি করতো। কিন্তু বেশি দামে বিক্রি করাটা তো নীতিসম্মত না। আপনার তো 7% উপরে আপনাকে নিশ্চিত করতে হবে, যাতে যে গ্রাহক এটা কনজিউম করতেছে, লাস্ট যে কাস্টমার, আমার যে শ্রমিক ভাইরা, তারা টিকিটের গায়ে যেটা লেখা আছে সেইটাই সে পেমেন্ট করবে, এটা নিশ্চিত করা। এটা আগে ছিল, আগে তো কম্পিটিশনও ছিল, কিন্তু এই প্র্যাকটিসটা হবার কারণে ব্লক কখন হয়, ওই যে আমি আপনাকে প্রথম বললাম, প্রথম সমস্যা হচ্ছে যে আমার আসন ঘাটতি আছে। আসন যদি ঘাটতি না থাকে, সরবরাহ যদি বেশি থাকে, কেউ ব্লক করবে না, কারণ আমি নিলে তো লস খাবো। হ্যাঁ, যে কোনো মুহূর্তে আপনার দামটা কমে যাবে। ব্লকটা কি ধরেন যে সে এই যে সৌদি এয়ারলাইন্সের এরকম আমি দেখা গেল 50,000 টিকিট 1 বছরের জন্য আমি অ্যাডভান্স পে করে কিনে নিতে পারি। এটা নাম ছাড়া কেনার ব্যাপারে সরকারের একটা পরিপত্র আছে, যে আপনি নাম ছাড়া ব্লক করতে পারেন না। বিশেষ করে বিএমইটি টিকিটধারী, বিএমইটি কার্ডধারীদের টিকিট আপনি ব্লক করতে পারবেন না। সরকারের এখানে কড়া নির্দেশনা আছে। তাহলে তো বেআইনি ভাবে কাজটা হচ্ছে, বেআইনি ভাবে হচ্ছে। তো সেখানে সরকার কি এটা ধরতে পারছে না? 2-4 জনকে কি শাস্তি দেওয়া যায় না? সরকার কি ধরাটা এটা খুব ডিফিকাল্ট কিছু? সরকার শাস্তি দিয়েছে, অনেক বড় বড় এজেন্সিকে শাস্তি দিয়েছে, আপনি নিশ্চয়ই জানার কথা। শাস্তি দিয়েছে সরকার, অনেক কাজ করছে এই নিয়ে। সরকার শাস্তি দিয়েছে। এখন সরকারে যে অর্ডিন্যান্সটা করতেছে, তো সেই অর্ডিন্যান্সটার মূল উদ্দেশ্য হচ্ছে হাউ টু প্রটেক্ট দ্য রাইট অফ আমাদের যারা শ্রমিক আছে বাইরে, তাদেরকে রক্ষা করা। তা তাদেরকে রক্ষা করতে হলে আমাকে যেখানে যেখানে আমাদের শ্রমিকদের আনাগোনা বেশি, বিশেষ করে আমাদের অনেক শ্রমিক আছে যারা ওখানে 2 বছর কাজ করে দেশে আসতে চায়, ওখান থেকে আসার ভাড়াটা অনেক কম, কিন্তু যাওয়ার সময় এখান থেকে যখন যায় 4-5 গুণ বেশি। কিন্তু উনি যদি রিটার্ন টিকিটটা ওখান থেকেই তো কাটতে পারেন, সে জেদ্দা দাম্মাম, রিটার্ন টিকিটটা উনি ওখান থেকে কাটলেন, হ্যাঁ, কিন্তু ঢাকা থেকে তো আসন খালি নেই। আচ্ছা, আপনি তো ব্লক করে রাখছেন, ঢাকা থেকে আসন খালি নেই। খালি না থাকলে তো তখন টিকিটের দাম অনেক বেশি দেখায়, যেখান থেকে কাটেন না কেন। বুঝতে পারছেন? আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমি আপনাকে লাস্টলি বলি যে আমাদের টিকিট ব্লক করার পিছনেও আমাদের জিএসএ, আমাদের লোকাল যারা জেনারেল সেলস এজেন্ট আছে, ওনাদেরও
কিছু যৌক্তিকতা আছে। সেটা হলো যে আমরা যদি কিছু আসন যদি ধরে না রাখি, তাহলে ওই বাইরের স্টেশন থেকে যারা প্রবাসী বাঙালিরা আসতেছে তারা তো 2-3 মাস আগে টিকিট কেটে এই আসনগুলো ব্লক করে রাখে, মানে আসন বন্ধ হয়ে যায়। এখন যারা লোকাল জেনারেল সেল এজেন্ট আছে তারা যদি আপনার আসন না পায়, হ্যাঁ, তারা যদি বিক্রি করতে না পারে, তারা কিভাবে অফিস মেইনটেইন করবে? এটা কি জিএস এরাই করে থাকে? জিএস এরা করে না, জিএস এরা করে না, এটা আমি জিএস এর কথা বলবো না। জিএস এদের কথা হচ্ছে যে আমাদের লোকাল সেল যদি না থাকে তাহলে আমরা বাঁচবো কিভাবে? তাদেরও কিছু যৌক্তিকতা আছে। না, তারা বাঁচবে, এটা তো ধরেন যে বিজনেস মডেল। আরেকজনকে ঠকিয়ে প্রতারণা করে তো আরেকজন টিকে থাকা, এটা কোনো বিজনেস মডেল হতে পারে না। এটা তো সারা পৃথিবীতে আপনি ধরেন যে প্লেনের টিকিট তারা 6 মাস আগে কাটে, 1 বছর আগে কেটে রাখে, বিকজ প্রাইসটা অনেক সে কম দামে পাওয়া যায়। তো এটা তো আমাদের শ্রমিকরা তো সেটা করতে পারে, 2 মাস 4 মাস আগে সে টিকিটটা কেটে রাখবে, কারণ সে তো জানে যে এই সময়ে সে আসবে, বাংলাদেশে আসবে বা বাংলাদেশ থেকে যাবে। তো এটা জিএস এর কেন এই মানে এটা তারা করবে? এটা তারা করবে যে তারও তো সমস্যা আছে, ওই যে আপনার 4-5 লক্ষ আসনের সংকট আছে। এই সংকটটা সমাধান করলে সবকিছুই ওই একটা জায়গাতে আসলে আপনি যদি এই সমস্যাটা সমাধান করেন, চাহিদা এবং যোগানের ভিতরে যদি আপনি এটা নিয়ে আসেন তাহলে হবে, এবং এই সমস্যার সমাধান হবে। রাইট, মিস্টার দিদারুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করার জন্য, যেটা আসলে সরাসরি আমাদের প্রবাসী ভাই বোনেরা এবং বাংলাদেশের যে রেমিটেন্স, আপনি বাংলাদেশের ফরেন কারেন্সি বা অর্থনীতির আসলে একটা ভিত্তি বলা যেতে পারে, এগুলোর সাথে জড়িত। তো এগুলো নিয়ে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে আপনাদের স্টুডিওতে আসার জন্য সাজ্জাদ সাহেব, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কারেন্ট বিলটা দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। প্রিয় দর্শক, আমরা আলোচনা করলাম এমটিভি ডায়াসপোরাতে বেসিক্যালি সরকার একটা যে নতুন আইন করছে, ট্রাভেল এজেন্সি অর্ডিন্যান্স, এবং সেটা এখনো প্রস্তাবিত আইনে পরিণত হয়নি। তো সেটা নিয়ে আলোচনা করলাম। এটা নিয়ে ট্রাভেল এজেন্টসরা বিভিন্ন ধরনের তারা পয়েন্ট আউট করেছে। বাট বেসিক্যালি বাংলাদেশ থেকে আসলে এয়ারের বিমানের টিকিটের দাম এত বেশি অন্য যে কোনো দেশের তুলনায়, তো সেটা কেন বেশি, এবং আমাদের প্রবাসী শ্রমিকরা ভাই বোনেরা যারা আসলে কাজ করতে যান তারা অনেক বেশি দামে টিকিট কিনতে হয়, এগুলো থেকে আসলে কিভাবে কি করা যেতে পারে এগুলো নিয়ে আলোচনা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।